দর্শক, ইস্পাহানি মির্জাপুর মুক্ত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে সাম্প্রতিক রাজনীতির কয়েকটি বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। সেখানে যেমন নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে যে ঘোষণা আসছে সে নিয়ে আমরা কথা বলবো। এর পাশাপাশি সচিবালয় যে কাণ্ড ঘটেছে এর পেছনে কি ছিল সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। একই সাথে গণহত্যার বিচার কতদূর এগুলো সে বিষয়টিও আসবে। দর্শক, আলোচনায় যাবার আগে শুরুতে প্রতিবেদন আমরা দেখব। সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দাবিগুলো করছে, আগামীকাল তারা যে 31 তারিখে তারা যে ঘোষণাপত্র দিতে চলেছে সে নিয়ে একটা প্রতিবেদন আমরা দেখে নেব। একটি রাজনৈতিক ব্যবস্থা যখন বাতিল হয়ে যায়, মানবিক মর্যাদা হয় ভুল লুণ্ঠিত, থাকে না সুশাসন, প্রয়োজন পড়ে সেকেন্ড রিপাবলিক বা প্রজাতন্ত্রের দ্বিতীয় ঘোষণাপত্রের। এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকা অঞ্চলের বহু দেশ এমন সেকেন্ড রিপাবলিকের ঘোষণা এসব ঘোষণা সেসব জাতিকে দিয়েছে নতুন প্রেরণা ও দিশা। জুলাই আগস্টের অভূতপূর্ব জাগরণে নেতৃত্ব দেয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিদ্ধান্ত নিয়েছে জুলাই অভ্যুত্থানকে লিখিত ঘোষণার মাধ্যমে স্বীকৃতি দেয়ার। 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়া হবে। কিন্তু কি বলা থাকছে সেই ঘোষণাপত্রে? এর খসড়ার প্রেক্ষাপটে বলা আছে 1972-এর সংবিধান জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি। মার্শাল ল এবং সাংবিধানিক সংশোধনী রাষ্ট্রকে করেছে ক্রমশ দুর্বল। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ফ্যাসিস্ট শাসন কায়েম করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অস্ত্র হিসেবে। এর ফলে ভুল লুণ্ঠিত হয়েছে নাগরিক অধিকার, সব ক্ষেত্রে সৃষ্টি করা হয়েছে বৈষম্য। এসবের প্রতিবাদে জুলাইতে ছাত্র জনতার বিক্ষুব্ধ হওয়া 9 দফা দাবি, ফ্যাসিস্ট আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার দমন, সহস্রাধিক প্রাণহানি, অসহযোগ আন্দোলন, সম্মিলিত ঐক্য, এসব ঘটনাক্রমের সারসংক্ষেপের উল্লেখ করে স্বাধীন সার্বভৌম জনগণ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে খসড়ায়। এরপর মোটা দাগে স্পষ্টভাবে যেসব ঘোষণা দেয়া হয়েছে তার মধ্যে আছে সংসদের বিলুপ্তি, হাসিনা সরকারের নিযুক্ত করা কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্রীয় দায়িত্ব থেকে বিরত রাখা, সামরিক শাসন ও 1/11-র পুনরাবৃত্তি না ঘটা, 72-এর সংবিধান সংস্কার বা বাতিল ও সব প্রতিষ্ঠানের সংস্কার। নতুন রাজনৈতিক বন্দোবস্ত দাবির বিষয়টি উল্লেখ আছে ঘোষণাপত্রে। এছাড়াও গুম, খুন এবং গণহত্যার সুবিচার, পাচার হওয়া অর্থ উদ্ধার এবং পাচারকারীদের শাস্তি ও বৈষম্যহীন গণতান্ত্রিক সর্বজনতন্ত্র দেশ হিসেবে বিকাশের দাবি করা হয়েছে ঘোষণাপত্রে। তারা চান রিফর্ম অথবা সংবিধান বা 72-এর সংবিধান বাতিল, সংস্কার অথবা বাতিল চান, যা নাকি ফেসিজমের মাধ্যমে এই দেশে মানুষের জীবন মানকে অতিষ্ঠ করে তুলেছে। এবং তারা আরেকটা কথা বলছেন যে জাস্টিস অ্যান্ড ফেয়ার ট্রায়ালস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং জুলাই ম্যাসাকার, এই সবগুলোর প্রপার ট্রায়াল চান তারা। এই ধরনের ঘোষণা যেন হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক শক্তি এবং ছাত্র জনতা, আপামর জনগণের মধ্যে যে একটা ঐক্য গড়ে উঠেছে, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, এই ঐক্যটা যেন বিনষ্ট করে এমন কোনো কার্যক্রম কারো গ্রহণ করা উচিত হবে না। এই ঘোষণাপত্র গেল 5 আগস্ট 2024 থেকে কার্যকর হিসেবে ধরা হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব আহমেদ আজম খান, অ্যাডভোকেট। তিনি ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক। শুরুতেই জনাব আশরাফ কায়সার, আপনার কাছে আসতে চাই। এই যে নতুন করে আবারও প্রয়োজন পড়ার কথা বলছেন একটা ঘোষণাপত্রের, বৈষম্য ছাত্ররা, সেটার যৌক্তিকতা আপনি কতটুকু দেখেন? এবং এর পাশাপাশি এই পর্যন্ত যে দাবিগুলো করা হচ্ছে, বিশেষ করে নির্বাচন সংস্কার এবং একই সাথে জুলাই গণহত্যার বিচার, এই সব বিষয় নিয়ে বিভিন্ন পক্ষ যে অবস্থানে যাচ্ছে সেগুলোর বিশ্লেষণটা আপনার কাছ থেকে শুনতে চাই। দেখুন, এই ঘোষণাপত্র খুব জরুরি এবং এটি হওয়া উচিত ছিল 5 আগস্ট এবছর। এবং যখন হাসিনা পালিয়ে গেলেন, তার সরকারের পতন হলো এবং তার দোসররা পালিয়ে গেলেন, এবং আপনি জানেন যে একটি দেশকে অকার্যকর করে শেখ হাসিনা পালিয়ে গেছেন। কাজেই ওই বিচার বিভাগ থেকে শুরু করে বায়তুল মোকাররমের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছেন।
কিন্তু সেটার চেয়ে বড় ঘটনা যেটি হচ্ছে যে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। আমরা ফ্যাসিজমের 17 বছর বা 16 বছর দেখলাম, এবং আমরা দেখলাম যে কি করে গণতন্ত্র হরণ করা হলো, কি করে মানবাধিকার বঞ্চিত করা হলো মানুষকে, এবং কি করে আপনার রাষ্ট্রের মৌল কাঠামোগুলোকে দলীয় কর্তৃত্বের অধীনে নিয়ে আসা হলো। এখন আমরা যে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার তো একটি ইভেন্ট হতে পারে না। শেখ হাসিনার পালিয়ে যাওয়া একটি ফ্যাসিজমের পতন হয়েছে, এবং যেই রাজনীতি ফ্যাসিজমের জন্ম দিয়েছে সেই রাজনীতিকে রিভিউ করা দরকার। যেই শাসনতন্ত্র ফ্যাসিজমের জন্ম দিয়েছে সেই শাসনতন্ত্রকে রিভিউ করা দরকার। যেই সংবিধান ফ্যাসিজমের জন্ম দেয় সেই সংবিধানকে পুনর্মূল্যায়ন করা দরকার। এখন আমরা যেই রাজনীতির বৃন্ত থেকে এই স্বৈরাচার, টোটালিটেরিয়ান গভর্নমেন্ট এবং ফ্যাসিজমকে বিকশিত হতে দেখেছি, তাকে কিন্তু আপনি যদি আবার নতুন করে মূল্যায়ন না করেন, তাহলে আগামীতে আবার এই ধরনের সরকার হবে, এই ধরনের শাসক হবে, এবং তারা বাংলাদেশ রাষ্ট্রকে তাদের মতো করে চালানোর চেষ্টা করবেন। শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং গত 15 বছর 16 বছর যারা বাংলাদেশকে শাসন করেছেন, তারা আমাদেরকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন। তারা ভোটাধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছেন, তারা ভোটের প্রক্রিয়া নষ্ট করে দিয়েছেন, তারা বিচার বিভাগকে নিরপেক্ষ নির্মোহভাবে বিচার কার্যক্রম পরিচালনা করতে দেননি, তারা রাষ্ট্রের কর্মচারীদেরকে দলের অনুগত দাসের মতো ব্যবহার করতে দিয়েছেন, এবং তাদের পুলিশ এবং র্যাব বা অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে আমরা কখনো দেখিনি নাগরিকদেরকে হেফাজত করতে। তারা উল্টো শাসকদের পক্ষ হয়ে ছাত্র গণহত্যায় অংশ নিয়েছেন। এখন আমরা যদি জুলাইয়ের এবং অগাস্টের 36 দিনকে দেখি শুধু, সেখানে আপনি দেখতে পাবেন প্রায় 2000 জন মানুষ হত্যা করা হয়েছে, প্রায় 30,000 জন মানুষকে আহত করা হয়েছে। তার একটি বিচারিক প্রক্রিয়া কিন্তু জরুরি। যারা এই কর্মকাণ্ড করেছেন তাদেরকে আমরা বলছি যে তারা টপ কমান্ডার যারা ছিলেন, শেখ হাসিনা যদি সুপ্রিম কমান্ডার হয়ে থাকেন, ওবায়দুল কাদের দ্বিতীয়, কাজে এদেরকে আপনি অভিযোগ করে আইনানুগ প্রক্রিয়ায় সামনে এনে বিচার করে আপনি বাংলাদেশে এরকম একটি গণহত্যা হয়েছিল তার বিচার করবেন। কিন্তু তারও আগে যদি আপনি 15 বছরের শাসন দেখেন, সেখানে কিন্তু গুম খুন, বিনা বিচারে হত্যা করা, প্রতিপক্ষকে আপনার জঙ্গিবাদের তকমা দিয়ে এবং সারা দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা, পশ্চিমা বিশ্বের কাছে বলার চেষ্টা যে আমরা ক্ষমতায় না থাকলে জঙ্গিরা দেশ নিয়ে যাবে, তাতে করে বাংলাদেশ রাষ্ট্রকে আপনি বিশ্বের কাছে যেভাবে হেয় করেছেন। তার পাশাপাশি আমরা যেই সংবিধান দেখি, পার্লামেন্টের যে আপনার আইন কানুন দেখি, অথবা রাষ্ট্রের ক্ষমতার মধ্যে যে ভারসাম্য দেখি, আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ রাষ্ট্রে এক ব্যক্তির শাসন কায়েম হয়েছিল। ওই এক ব্যক্তি সংসদের প্রধান, সরকারের প্রধান, দলের প্রধান এবং তার পরিবার, এটির একটি দামামা বাজানো হয়েছিল, এবং কোনো রকমের বিশ্বাসযোগ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার ছাড়া বলার চেষ্টা করা হয়েছিল এরাই হচ্ছে স্বাধীনতার ঘোষক, এরাই হচ্ছে স্বাধীনতার পরিকল্পনাকারী, এবং এই পরিবার নাকি বাংলাদেশ রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি, তাদের বাইরে কিন্তু এই রাষ্ট্রের পথ চলার কোনো সুযোগ নেই। এটি করতে গিয়ে যেটি করা হয়েছে যে আপনি আমাদের স্বাধীনতার যে ফাউন্ডিং ফাদার্সরা আছেন, আপনি যদি তাজউদ্দিনের কথা ধরেন, আপনি যদি চার নেতার কথা ধরেন, সেক্টর কমান্ডারদের কথা ধরেন, বাংলাদেশের সেনাপতির কথা ধরেন, তারা কোথায় গেলেন? আমরা শেখ হাসিনার 15 বছরের শাসনে এবং তার তল্পি বাহকদের বয়ানে আমরা কোথাও মুক্তিযুদ্ধ খুঁজে পাইনি। এটি একটি অদ্ভুত মুক্তিযুদ্ধ, যেটি আওয়ামী লীগের বানানো মুক্তিযুদ্ধ। যেই মুক্তিযুদ্ধের বয়ানে মুক্তিযোদ্ধারা নেই, যেই মুক্তিযুদ্ধের বয়ানে মুক্তিযুদ্ধের নায়কেরা নেই, যেই মুক্তিযুদ্ধের বয়ানে শেখ মুজিবুর রহমানের একটা ঘটনা, একজন ব্যক্তি যিনি 9 মাস বাংলাদেশের যুদ্ধে, বাংলাদেশ ভূখণ্ডে ছিলেন না, যুদ্ধের সাথে যুক্ত ছিলেন না, উনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। নিশ্চিতভাবে আমি বলতে চাই তার আগে কিন্তু উনি উদ্বুদ্ধ করেছেন, উনি মানুষকে ডাক দিয়েছেন, তার ডাকে মানুষ এগিয়ে এসছে। 7ই মার্চের ভাষণকে আমরা প্রণিধানযোগ্য মনে করি, কিন্তু পরবর্তীতে দেখা গেল 72 সাল থেকে কিন্তু দেশটি হয়ে গেল একটি পরিবারের, একজন ব্যক্তির, এবং ওই ব্যক্তির চাওয়া পাওয়া, ওই পরিবারের চাওয়া পাওয়া, ওই দলটির চাওয়া পাওয়া বাংলাদেশ রাষ্ট্রের উপরে চাপিয়ে দেওয়া হলো। এখন পরবর্তীতে আমরা অনেক দলকে ক্ষমতায় আসতে দেখেছি, বিকশিত হতে দেখেছি, কিন্তু ঘটনাক্রমে যেটি ঘটলো, বাংলাদেশের জনগণ হওয়ার কথা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তাদেরকে আপনি মার্জিনালাইজড হতে দেখলেন।
গত 15 বছরে 3টি নির্বাচনে বাংলাদেশের কেউ ভোট দিতে পারলো না, এমনকি ওই দলের কর্মী নেতারাও ভোট দিলেন না। কেননা নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করে, অগ্রহণযোগ্য করে, অকার্যকর করে আমি কিন্তু মনে করি যে শেখ হাসিনা অন্তত 10 বছর জোর করে ক্ষমতায় ছিলেন, বিনা নির্বাচনে ক্ষমতায় ছিলেন। এখন দেখুন, তাকে এই নির্বাচনটি না করার ক্ষেত্রে সহযোগিতা করেছে কারা? আইন শৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনী, পুলিশ এবং প্রশাসনিক ক্যাডারের লোকজন। ফলে দেখা গেল যে একটা অদ্ভুত রাষ্ট্রে পরিণত হলো বাংলাদেশ, যে কিছু টানেল বানায়, কিছু ফ্লাইওভার করে এবং বলতে থাকে গণতন্ত্র চাই না উন্নয়ন চাই। এই অদ্ভুত ডিলেমার মধ্যে বাংলাদেশ রাষ্ট্রের যে রাজনৈতিক বয়ান, যেই রাজনীতি দিয়ে 1971 সালে দেশটি স্বাধীন হয়েছে, সেই রাজনীতি হরণ করা হলো, সেই চেতনাকে হরণ করা হলো, প্রকৃত চেতনা। এখন এখন এই জন্য ঘোষণাপত্রটি জরুরি যে 36 দিনের মূল চেতনা বা স্পিরিটকে আমরা যেন লিখিতভাবে ধারণ করতে পারি এবং তার আগের 54 বছরকেও যেন আমরা নিরপেক্ষভাবে মূল্যায়ন করতে পারি। অনেক ধন্যবাদ। আপনার কাছে ফিরে আসবো পরের অংশে। তার আগে জানিয়ে রাখতে চাই, জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান এর মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন, সাবেক সচিব। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। জনাব আজম খান, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এই যে পরিস্থিতি, যেখানে একদিকে নির্বাচনের ব্যাপারে দলগুলোর তাগাদা রয়েছে, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলছেন যে দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না এবং তিনি মনে করছেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া। প্রশ্ন হচ্ছে, বিএনপি ক্ষমতায় আসলে যে সংস্কারটা চলমান থাকবে, সে নিশ্চয়তাটা আসলে জনগণ কিভাবে পাচ্ছে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত আলোচক আবু আলম শহীদ খান এবং ভার্চুয়ালি আশরাফ কায়সারকে অনেক অনেক ধন্যবাদ। স্বাগতম সম্মানিত দর্শক। দেখুন, আমরা একটু আগে আশরাফ কায়সারের মোটামুটি নাতি দীর্ঘ একটা চমৎকার আলোচনা দেখলাম এবং শুনলাম। আমি তার আলোচনার সবটুকুকেই আমি সমর্থন করছি, যে অত্যন্ত বস্তুনিষ্ঠ আলোচনা করেছেন। আমি তার সাথে কিছু যোগ করতে চাই। বাংলাদেশটা একটা স্বাধীন রাষ্ট্র, যেটা জাতিসংঘের সনদভুক্ত রাষ্ট্র। এই রাষ্ট্রটাকে আমরা পেয়েছি একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে রাষ্ট্রটিকে আমরা পেয়েছি, তার বয়স হয়েছে 54 বছর। এই রাষ্ট্রটি যেভাবেই গত 17 বছরে ফ্যাসিবাদের কবলে পড়ুক না কেন, আমরা কিন্তু সেই ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের জন্যে বিএনপি সহ দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো এই 17 বছরই মাঠে রক্ত দিয়েছি, মাঠে প্রাণ দিয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, আমরা কিন্তু মাঠ ছাড়িনি। সবশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই ফ্যাসিবাদকে দমন করতে পেরেছি। কেন দমন করেছি, কেন এই রক্ত গুম খুনের পরেও মাঠ থেকে যায়নি? যে এই রাষ্ট্রটা আমাদের, যেটা আমরা একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পেয়েছি। এই রাষ্ট্রটা আমাদের, যেখানে আমরা বসবাস করছি, আমাদের পূর্বপুরুষেরা বসবাস করেছে। আমাদের পরবর্তী প্রজন্মকে এই রাষ্ট্রটাকে বাসযোগ্য করে যেতে চাই এবং সেজন্যই কিন্তু আমরা গণতন্ত্রায়নের জন্যে, এই ফ্যাসিবাদের কে বিদায় করবার জন্যে এই 17 বছরের দীর্ঘ ক্লান্তিহীন আন্দোলন, রক্ত দেয়া, জীবন দেয়া, গুম হওয়া, খুন হওয়া। এখন ফ্যাসিবাদকে আমরা বিদায় করতে পেরেছি। এখন আমরা যেন কেউই নিজেদেরকে এককভাবে কৃতিত্ব না নিয়ে সকলকে ওই আগের, যেটা আশরাফ কায়সার বললেন, যে মুক্তিযুদ্ধ যেন একজন ব্যক্তি এবং একজন পরিবারের হয়ে গিয়েছিল, সেরকম এখন যেন একটা সমষ্টির কৃতিত্বের মধ্য দিয়ে আমরা যেন এই সকল যে অভ্যুত্থানের যে বিজয়টা, এটাকে আমরা নষ্ট না করে দেই। আগামী দিনে গণতন্ত্রের জন্যে আমাদের যে ত্যাগ তিতিক্ষা, এটাকে আমরা যেন নষ্ট করে না দেই। মনে রাখতে হবে যে 72 থেকে আজ অবধি যেমনি বারবারই সেই
75 থেকেই গণতন্ত্রকে বারবারই হত্যা করা হয়েছে, বারবারই আবার আমরা পুনরুদ্ধার করেছি। একবার আমরা পুনরুদ্ধার করলাম 75-এই, আপনার 79-তে, 78-এ এসে পুনরুদ্ধার করলাম, আরেকবার 90-তে এসে পুনরুদ্ধার করলাম। সেখানে আমাদের দল বিএনপি ক্লান্তিহীন আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। এখানে একটা কথাটা হলো জি ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে কি বিএনপি নির্বাচনের জন্য চাপ দেয়া থেকে ধারণা তৈরি হতে পারে যে সংস্কারের চেয়ে বিএনপি নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে, সেটার ব্যাপারে আমি ওইখানে আসব। মুদ্রা কথাটা হলো যে এই বাংলাদেশ রাষ্ট্রটাকে বিনির্মাণের জন্যে আমাদের যে ক্লান্তিহীন প্রচেষ্টা, সেখানে আমরা জনগণকে সম্পৃক্ত করে যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারি, আমরা যদি আবারও সেই এক ব্যক্তি এবং এক পরিবারের মতো কিছু সংখ্যক লোক যদি এর কৃতিত্বকে নিয়ে আবারও জাতিকে বিভক্ত করে ফেলে, তাহলে কিন্তু আমাদের অভ্যুত্থানের বা 17 বছরের আন্দোলনের এই ফলটাকে আমরা হারিয়ে ফেলব। তাহলে কিন্তু আমরা আগামী দিনে জনগণের ক্ষমতায়ন থেকে আবার অনেক দূরে চলে যাব। তাহলে কিন্তু আবার নতুন কোনো ফ্যাসিজমের জন্ম হয়ে যেতে পারে। অতএব আমরা মনে করি, বিশেষ করে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে এই গণতন্ত্রায়ন এবং জনগণের ক্ষমতায়নের জন্যে এই যে অভ্যুত্থানের পরে আমাদের যে সংস্কারগুলো, এই সংস্কারগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন। আমরা 2 বছর আগে 31 দফার যে সংস্কার প্রস্তাব এনেছি, এখন যে সংস্কার প্রস্তাব, এই সংস্কার প্রস্তাবগুলো তো 31 দফার ভেতরে আছেই, এর বাইরে আরও অনেক সংস্কার প্রস্তাব এই 31 দফার ভেতরে আছে। আপনি যে কথাটা আলোচনায় তুলেছেন যে এর গ্যারান্টি কি যে বিএনপি ক্ষমতায় এসে এই সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে কিনা, এই সংস্কারের কার্যক্রম তো আমরাই প্রথম জাতির সামনে ঘোষণা করেছি। এখন যারা ঘোষণা করেছে, এটা এই কারণে অনেক সময় প্রসঙ্গটা আসে, কারণ সরকারের বাইরে থাকতে অনেক প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলো দেয়, যেটা সরকারে গিয়ে বাস্তবায়িত হয় না। বিষয়টা হলো যে এই 17 বছরের ফ্যাসিবাদী শাসনের পরে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি, এখন কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশে এসেছি। এখন কিন্তু আমাদের চিন্তা চেতনায় মননে আমাদের যে পরিবর্তনটা এসছে, সেখানে আমাদের আর জনগণের সাথে কিন্তু প্রতারণা করবার সুযোগ নেই। এই সেজন্যেই আমি বলবো যে এই যে আজকে 31শে ডিসেম্বর যারা ওই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবেন, অথচ আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যারা বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদের বিরুদ্ধে 17টি বছর আন্দোলন করেছি, আমরা কিন্তু এটার সাথে আমরা এই সম্পর্কে কিছু জানি না। সরকার আজকে, একটু শেষ করি, সরকার আজকে বলেছে, সরকার মুখপাত্র আজকে বলেছে, প্রেস সচিব, যে এই ঘোষণার সাথে সরকারেরও কোনো সংশ্লিষ্টতা নেই। তাহলে এই ঘোষণার মধ্য দিয়ে আমরা কি আবারও দেশটাকে একটা সংকটের জায়গায় নিয়ে যেতে চাই? সেখানেই আমার প্রশ্ন। আমি শেষ লাইনটা এভাবেই শেষ করব, যদিও আমি আরো একটু বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি বিরতিতে যাবেন। আমি শেষ লাইনটি এভাবেই বলতে চাই যে আমরা যেন এমন কোনো পদক্ষেপে না যাই যে পদক্ষেপের কারণে আবারও একটা অনিশ্চয়তার পথে দেশ চলে যায়। ধন্যবাদ জনাব শহীদ খান, আপনার কাছে বিরতির পরে আসতে হচ্ছে। একটা বিরতির থেকে ফিরে এসে এই আলোচনাতে আমরা থাকব। আলোচনায় আসবো জনাব শহীদ খান আপনার কাছে। এই যে প্রসঙ্গে আমরা ছিলাম এতক্ষণ, যে ঘোষণাপত্র নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম, সে প্রসঙ্গে যদি কিছু যোগ করার থাকে নিশ্চয়ই করবেন। এর পাশাপাশি সচিবালয় অগ্নিকাণ্ড এবং তার আগে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের যে আলটিমেটাম, এই প্রশাসন সংক্রান্ত সংস্কার কমিশনের চেয়ারম্যানের অপসারণ নিয়ে, এই ঘটনাগুলোর মধ্যে আপনি কোনো ষড়যন্ত্র দেখেন কিনা সেখানেও আসতে চাই। কোত্থেকে শুরু করবো, মানে ঘোষণা থেকে শুরু করবো নাকি ষড়যন্ত্র থেকে শুরু করবো? ষড়যন্ত্র থেকে শুরু করি। ষড়যন্ত্র তত্ত্ব হচ্ছে এখন বিশ্বের সবচেয়ে পপুলার জার্গন আর কি, কনস্পিরেসি থিওরি।
এবং যে কোনো বিষয়ে কনস্পিরেসি খোঁজা, দেখা, ভূত দেখা, জিন দেখা, এটা একটা মোটামুটি একটা ডেকোরামে পরিণত হয়েছে। যখন আমাদের কাছে কোনো উত্তর থাকে না, তখন আমরা বলবো যে এখানে একটা ষড়যন্ত্র হয়েছে বা অমুকে এটা করছে, ভিকটিম খুঁজবো। আর ট্যাগিং, কাউকে ট্যাগ করে দেওয়া, যেমন আগে ট্যাগ ছিল যে জঙ্গি অথবা শিবির, বিএনপি, দেশদ্রোহী, চেতনা বিরোধী, এসব ট্যাগ ছিল। এখন আপনি ফ্যাসিবাদের দোষর একটা ট্যাগ আমরা নতুন বের করেছি, বা আরও অন্যান্য ট্যাগ থাকতে পারে, সেই ট্যাগটা এগুলো মোটামুটি চালু অবস্থায় আছে। তো এখন আমি এটার মধ্যে মানে ষড়যন্ত্র খোঁজার আগে আমি বাস্তব কি ঘটেছিল সেটা জানতে চাই। আমি এই জন্য জানতে চাই যে আমি একটা কোয়ালিফাইড লোক না, যে একটা অগ্নিকাণ্ড কি নাশকতা, ওটা দুর্ঘটনা নাশকতা, এই ব্যাপারে মতামত দেওয়ার জন্য আমি কোয়ালিফাইড পারসন না। এই ব্যাপারে কোয়ালিফাইড পারসন বাংলাদেশে নাই, এরকম বলা যাবে না। কারা এটা দিতে পারে? তারা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট আছে, তাদের অনেক আগুনের ঘটনা নিয়ে তারা তদন্ত এবং করেছে। তো তাদের উপরে একটা নির্ভর করা যেতে পারে। আমাদের এক্সপ্লোসিভ ডিপার্টমেন্ট তারাও এখানে যে ক্রাইম সিনে যে কাজ করতে পারে। আমাদের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আছে, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য শাখা আছে যারা এটা নিয়ে তদন্ত করতে পারে। এর উপরে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা আমাদের কমিটি করেছেন, হাই পাওয়ার কমিটি আছে একটা, নিচের দিকে আবার প্রত্যেক মন্ত্রণালয় সবাই মিলে কমিটি করছে। সো উই ক্যান ওয়েট ফর দি রেজাল্ট, মানে তাদের কথা আমরা শুনতে পারি, তখন বোঝা যাবে যে এটার মধ্যে ষড়যন্ত্র ছিল না, দুর্ঘটনা ছিল নাকি নাশকতা ছিল, অনেক কিছু হয়তো বেরিয়ে আসবে। তারা নিশ্চয়ই দেখবেন যে ওখানে অনেক সিসি ক্যামেরা আছে, সচিবালয়ে সিসি ক্যামেরা ভর্তি আর কি, শত শত আছে বলে আমার মনে হয় আর কি। প্রত্যেক মন্ত্রণালয়ের নিজস্ব সিসি ক্যামেরা আছে, এবং সেক্রেটারিয়েটের যে আপনার সিকিউরিটি সেটার সিসি ক্যামেরা আছে, নাইট ভিশন ক্যামেরা আছে এরকম শুনেছি। আশেপাশে যে ব্যাংকের আছে, যে অগ্রণী ব্যাংক একটা আছে শাখা, যে আপনার প্রেস ক্লাবে তাদের সিসি ক্যামেরা আছে, ওদিকে সোনালী ব্যাংক একটা আছে, সেক্রেটারির ভিতরে তারা অপারেশন করে, মানে তারা দুইটা ডোরে অপারেশন করে, একটা বাইরের লোকদের জন্য আর সেক্রেটারির বিরুদ্ধে জন্য। সো দেয়ার আর ওই পাশে জিপিও আছে, জনতা ব্যাংক আছে, অনেক সিসি ক্যামেরা দিয়ে আপনি এটা দেখতে পারেন যে কী হয়েছিল, কী ঘটনা ঘটেছিল। তারা নিশ্চয়ই এগুলো দেখবেন, দেখার পরে আমাদেরকে বলবেন। তারপর ধরেন জনমনে প্রশ্ন থাকতে পারে, একজন নাগরিক হিসেবে আপনি কিছু জিজ্ঞেস করতে পারেন যে তদন্ত রিপোর্ট দেওয়ার পরে যে এই রিপোর্টের এই জায়গায় আমরা ঠিক বুঝতে পারছি না, স্পষ্ট না, তখন আপনি আরও মানুষ থাকতে পারে যারা সরকারের বাইরে আছে, গণকর্মচারীদের বাইরে আছে, তাদেরকে ইনভলভ করা যেতে পারে, যারা পুরানা আছেন কনসালটেন্ট টাইপের, এবং বা বিদেশ থেকেও আপনি কাউকে হায়ার করে আনতে পারেন। তো এইসব করার মধ্যে দিয়ে আপনি একটা ঘটনার যে সূত্র, সেই সূত্রটা খুঁজে বের করতে চেষ্টা করেন। এটা আগুন সচিবালয়ে যে প্রশাসন ক্যাডার এবং বাইরে যে অন্যান্য ক্যাডারের মধ্যে যে একটা আমরা টানা পড়েন বা একটা উত্তেজনা দেখতে পাচ্ছি, এটার উৎসটা কোথায়? উৎসটা হলো একটা, যতটুকু জানি যে একটা সংবাদ সম্মেলন, আপনি নিশ্চয়ই ওটা ফলো করেছেন। সেই সংবাদ সম্মেলনে কি হয়েছে আমরা জানি। সংবাদ সম্মেলনে কথাবার্তা হচ্ছিল, ওখানে একজন ছাত্র প্রতিনিধি ছিলেন, সমন্বয় বোধহয়, উনি 3 দিন আগে, মানে ওই সংবাদ সম্মেলনে 3 দিন আগে ওনার অনার্স পরীক্ষা শেষ করেছেন, ওনার একটা মনোগ্রাফ ছিল, এটা বলছিলেন। বলতে বলতে হঠাৎ উনি বলে ফেললেন যে আপনার সাংবাদিকরা তো লেখাপড়া করেন না, আপনারা কিছু জানেন না, খামাখা প্রশ্ন করেন, আপনারা জেনে শুনে এসে প্রশ্ন করবেন। তো এই জায়গায় যেটা আমার মনে হয় যে আপনি যখন একটা সভা পরিচালনা করছেন বা সংগঠন, ওখানে তো সভাপতিত্ব করছিলেন মহিত চৌধুরী সাহেব, খুবই সিনিয়র একজন গণকর্মচারী, বা আপনারা ব্রোকরেট বলতে পারেন, এবং উনি উপদেষ্টাও ছিলেন। এখন উনি বিমানের যে আছে কমিটি আছে তার চেয়ারম্যান, বিমানের যে ম্যানেজমেন্ট কমিটি আছে, এবং উনি সংস্কার কমিশনেরও চেয়ারম্যান। উনি ওই ভদ্রলোকের ইন্টারভেন করতে পারতেন, যেহেতু উনি একটা সীমার বাইরে চলে যাচ্ছেন, উনি ইন্টারভেন করেননি। তখন সাংবাদিকরা তাকে নানানবিধ প্রশ্ন করছিল যে আপনি কীভাবে বুঝলেন যে আমরা লেখাপড়া করে আসিনি, আমাদের বয়স, আপনার বয়সে নানান কথা হয়েছে। তখন উনি আবার বললেন যে উনাকে বলতে দেন, ইয়াংম্যান, সে জেল খেটেছে, সে আন্দোলনে ছিল, আপনারা তো আন্দোলনে ছিলেন না। এবং এরপরে সাংবাদিকের সাথে ওনারও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তারপর যেটা ঘটলো যে হঠাৎ করে দুটো, মানে নিশ্চয়ই সংস্কার কমিশন আরও অনেক সংস্কার নিয়ে আলোচনা করেছে, হঠাৎ করে দুটো সংস্কারের ব্যাপারটা উনি প্রকাশ করলেন। একটা হচ্ছে 50-50 করা হবে উপসচিব পর্যায়ে কোটা, আর একটা হলো যে আপনার উপসচিব পদে যেতে হলে আপনাকে পরীক্ষা দিতে হবে। তো দেখেন দুটো নিয়ে আমরা আলাপ করি যে 50-50, এটা তো আপনি প্র্যাকটিস করছেন, এটা সর্বোচ্চ আদালতের একটা রায়ের ভিত্তিতে এখন 75-25 ব্যবস্থাটা চালু আছে, এবং সব ক্যাডার এটা মেনে নিয়েই কিন্তু মোটামুটি এটা ফলো করছে। এবং এই যে আমরা তখন বিপ্লবের ইশতেহার পাঠ করা হবে বা ঘোষণাপত্র পাঠ করা হবে না, আর ওটাকে কি বলা হচ্ছে যে প্রক্লামেশন যেটা পাঠ করা হবে,
তো সেইটার মধ্যে বা এই আন্দোলনের পুরো পর্যায়ে কোনো ক্যাডার সার্ভিসের লোক তো এটা বলেনি যে এখানে এটা পরিবর্তন দরকার, এখানে একটা বৈষম্য আছে, পরিবর্তন দরকার। অন্যান্য ক্যাডারদের তরফ থেকে তো এক ধরনের আন্দোলন আছে, এখন আছে, মানে আমি ঘটনার পরে বলছি, এখন তো তার আগে জোরে তারা বলছে। তার আগে নাই। তো 75-25 ছিল, আপনি একটা সেটেলড ইস্যুকে হঠাৎ করে নন ইস্যু আমার কাছে সেটাকে একটা ইস্যু করলেন। আপনি উপসচিব পদে পরীক্ষা নেবেন, এটা খুব ভালো কথা, এটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এই যে পৃথিবীর কোথাও ক্যাডার সার্ভিসে নিয়োগের পরে আমরা তো আশেপাশের দেশের কমনওয়েলথ দেশগুলোতে তো আমরা এই ক্যাডার সার্ভিসটা ফলো করছি। এর আগেও তো একবার পরীক্ষার বিধান চালু করা হয়েছিল, কিন্তু কার্যকর হয়নি। ওটা কার্যকর হওয়া সম্ভব ছিল না বলে কার্যকর হয়নি। সেটার ইতিহাসে গেলে তো অনেক লম্বা কথা বলতে হবে। আপনি তো এই যে গণকর্মচারী, যে একটা ইন্ডিপেন্ডেন্ট গণকর্মচারী তৈরি করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি তৈরি করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ ফোর্স করতে হবে, এটা তো অনেক বছর, মানে 2000 বছরের পুরোনো। 2000 বছর আগে চীন সাম্রাজ্য ছিল এবং ডাইনেস্টি ছিল, রোমান সাম্রাজ্যে, তখনও গণকর্মচারী নিয়োগের ব্যাপারে তারা এই পদ্ধতিটা ফলো করেছেন। 610 খ্রিস্টাব্দে চীনে পরীক্ষা নেওয়া হতো গণকর্মচারী নিয়োগের জন্য। ব্রিটিশরা তো অনেক পরে এইসব বুঝতে পেরেছে। তো চীন থেকে যখন ব্রিটিশ রাজের কাছে, কিং বা কুইনের কাছে রিপোর্ট করেছে যে গণকর্মচারী আমাদেরও দরকার এবং তাদেরকে এইভাবে নিয়োগ করা হবে, তো প্রথম প্র্যাকটিসটা হচ্ছে 1855 সালে তারা একটা কমিশন করেছিল। 1858 সালে সংক্ষেপ করতে হবে, তারা এটা করেছে। হ্যাঁ, তারা এটা করেছে। সো একটা ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস খুব প্রয়োজন। তা আমি মুহিত চৌধুরী সাহেব, উনি সেক্রেটারি হয়েছিলেন, আমি সেক্রেটারি হয়েছি। আমি তো 54 বছর, বা পাকিস্তান যদি ধরি 75 বছরে কেউ পরীক্ষা দিয়ে তো ডেপুটি সেক্রেটারি হয় নাই। সুতরাং এই দুটা জিনিস উস্কে দিয়েছে মানুষকে, আলোড়িত করছে যে হঠাৎ করে এর দরকারটা কি। এই কারণে এখন একটা আলোড়ন হয়েছে, একটা তাদের ক্ষোভ আছে, বেদনা আছে, তারা প্রকাশ করেছেন। এটা আলোচনার মাধ্যমে রিজলভ করা সম্ভব। সুতরাং এটাও কোনো ষড়যন্ত্র হিসেবে আমি দেখি না। অনেক ধন্যবাদ। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। এই যে প্রশাসনের সংস্কার বা প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা যেভাবে আলটিমেটাম দিলেন তাদের সমাবেশে, এবং অন্যান্য ক্যাডাররা, তাদের কর্মকর্তারা যেভাবে এটা নিয়ে কথা বলছেন, এই যে দ্বৈরথ এবং সেখানে জনপ্রশাসনের গত নির্বাচনগুলোতে তাদের অংশগ্রহণ নিয়ে যে অভিযোগগুলো আসছে এবং স্বৈরাচারকে সহায়তা করার যে অভিযোগগুলো এসেছে, সবকিছু মিলিয়ে আসলে এখানে সংস্কারের জন্য, বা যে কথা একটু আগে জনাব শহীদ খান বলছিলেন যে নিরপেক্ষ অবস্থানে থেকে পেশাগতভাবে তারা দায়িত্ব পালন করবেন, সেদিকে যাওয়ার জন্য আসলে কি হতে পারে? দিক থেকে দেখি যে আমি কোন গোত্রে বিলং করি বা কোন ট্রাইবে বিলং করি, তাহলে তো আর পৃথিবীতে কোনো সংস্কার হবে না। আর কোনো গণ অভ্যুত্থান বা বিপ্লবের সময় আপনাকে কি এভাবে আলোচনা করতে হবে যে প্রশাসন ক্যাডারের 75% থাকবে নাকি 50% হবে? এটি বিপ্লবের সময় আলোচনার বিষয়, এটি গণ অভ্যুত্থানের সময় আলোচনার বিষয় না। গণ অভ্যুত্থান হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। ফ্যাসিবাদের 5টি বড় দোসরের একটি ছিল প্রশাসন ক্যাডার। এখন প্রশাসন ক্যাডারকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে আনতে চাই এবং আমরা মনে করি তাদের গত 3টি নির্বাচনে তাদের যে অপরাধ, সেই অপরাধের বিচার হতে হবে। নির্বাচনগুলোতে মানুষ ভোট দিতে পারেনি, প্রশাসন ভোটের আয়োজন করেছেন, অংশগ্রহণ করেছেন, পুলিশ অংশগ্রহণ করেছে, ভোটাররা ছাড়া আর সবাই শেখ হাসিনাকে সহায়তা করেছিল। এবং প্রশাসনের কোনো ব্যক্তি আওয়ামী লীগের কর্মীদের চেয়েও বেশি দলদাস হিসাবে সমাজে উপস্থাপন করেছিলেন নিজেকে। দেখুন, বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে বাংলাদেশ রাষ্ট্র কিভাবে বিন্যাস করবে, এটি রাষ্ট্রের সার্বভৌম অধিকার। একটি ক্যাডার যদি মনে করে যে তাদের ছাড়া রাষ্ট্র চলবে না, সেই চিন্তা থেকে তাদের বেরিয়ে আসতে হবে। আরও 25টি ক্যাডারের যদি ন্যায্য অধিকার থাকে উপরে ওঠার, ডেপুটি সেক্রেটারি লেভেলে যদি পরীক্ষা হলে বাংলাদেশের জন্য ভালো হয়, এই আলোচনা করতে গেলে যদি প্রশাসন ক্যাডারের এই শারীরিক ভঙ্গি আমরা দেখি, তাদের বক্তৃতার ভাষা আমরা শুনেছি, তারা মুহিত চৌধুরীকে 48 ঘন্টার মধ্যে অব্যাহতি চেয়েছেন। আপনি জাস্ট একবার ভেবে দেখুন তাদের স্পর্ধা কোথায় গিয়ে ঠেকেছে। এই লোকগুলা কিন্তু 17 বছর শেখ হাসিনার আশেপাশে আমরা দেখেছি। তার মুখ্য সচিব ছিলেন এবং তারকে সচিব হিসাবে কি কি দায়িত্ব পালন করেছেন, কোন কোন খারাপ নীতির সাথে যুক্ত ছিলেন এরা, এবং তারা কোন কোন দুর্নীতির সাথে যুক্ত ছিলেন, এগুলো আমাদেরকে তদন্ত করতে হবে। এখন গায়ে ফোসকা পড়ে গেলে কিন্তু হবে না। আপনার মেনে নিতে হবে যে আপনি 15 বছর সুখ স্বাচ্ছন্দ্যে ছিলেন এবং আপনি চেষ্টা করেছেন রাজনৈতিক সরকারের পাশে থেকে দুর্বৃত্তায়নে অংশ নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের ক্ষতি করে, কানাডা কিংবা আমেরিকায় বাড়িঘর করে
এবং আপনি একটি আলোচিত গোষ্ঠী হিসাবে আবির্ভূত হয়েছেন। এখন আমাদের যখন সংস্কারের আলোচনা হচ্ছে, সেখানে প্রশাসন ক্যাডার কেন, যে কোনো বিষয়ে সংস্কার হতে পারে। আমরা যদি সংবিধানের সংস্কার নিয়ে কথা বলতে পারি, তাহলে সচিবালয়ের ভেতরে সংস্কার নিয়ে আমরা কথা বলতে পারবো না। আর বললে এই আচরণ দেখতে হবে আমাদের। এবং বললে দেখুন, তারা কি তাদের সার্ভিস রুল ভঙ্গ করেননি? তারা তাদের গত 15 বছরে সরকারের তল্পি বাহক হয়ে সার্ভিস রুল ভঙ্গ করেননি। জেলা প্রশাসক এই অনুবাদটি কে করেছেন? ডিস্ট্রিক্ট কমিশনার থেকে বা ডিস্ট্রিক্ট কালেক্টরের থেকে তারা নিজেরাই করেছেন, যাতে করে জেলা শহরগুলোতে তারা এক ধরনের সরকারি পদমর্যাদার মাস্তান হিসাবে আবির্ভূত হতে পারেন। শহরের সবচেয়ে সুন্দর বাংলো তাদের লাগবে, 1 নম্বর গাড়িটি তাদের লাগবে, 124টি কমিটিতে তাদের থাকতে হবে। এগুলো ব্রিটিশ আমলের থেকে আমাদের ঘাড়ে ভূত হিসাবে আবির্ভূত হয়েছে। আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশে নাগরিকদের অধিকারপূর্ণ বাংলাদেশ দেখতে চাই, সেখানে প্রশাসনের ক্যাডারদেরকে আপনার নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, সংস্কার করতে হবে। এবং তাদের আস্ফালন এই অবস্থায় আসতো না যদি 4 মাস আগে আপনি 5ই অগাস্টের পরপর কিংবা 8ই অগাস্টের পরপর ঠিক যেরকম গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার প্রশাসনকে নিউট্রালাইজ করে, সেরকম যদি আপনি করতেন, তাহলে আজকে এই আস্ফালন আপনাকে দেখতে হতো না। কাজে আমরা মনে করি সংস্কার সামরিক বাহিনীতেও হওয়া দরকার, র্যাবের উপরে হওয়া দরকার, পুলিশের উপরে হওয়া দরকার, সচিবালয়ের ভিতরে হওয়া দরকার। ক্যাডারের মধ্যে বৈষম্য থাকলে সেটি দূর করা হওয়া উচিত। এবং দেখুন, সমাজের অবস্থা হচ্ছে এরকম, অপরাধীরা চোখ রাঙাচ্ছে বেশি, কেননা তারা প্রথমত তাদের অনুশোচনা নাই, তারা মেনে নিতে পারছেন না যে তারা একটি ফ্যাসিজমের অংশ হয়েছিলেন এবং রাষ্ট্রের সমস্ত সুবিধা ভোগ করে, নাগরিক অধিকার হরণ করে তারা বাংলাদেশ রাষ্ট্রকে একযোগে অকার্যকর করেছেন। এখন আমরা সংস্কারের এই জায়গাগুলো নজর দিতে হবে। নিশ্চয়ই। এখন এই যে সচিবালয় অগ্নিকাণ্ডের পর আবার সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হলো, সেটাকে অনেকে এমনভাবে দেখছেন যে এটা আসলে সাংবাদিকদের কাজের ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা তৈরি করবে। আপনার কি মনে হয়? দেখুন, প্রথম কথা, আমি মুক্ত গণমাধ্যমের পক্ষের মানুষ। কোথাও কাউকে কি আপনি প্রবেশাধিকারে বাধা দিচ্ছেন, এটা আমি মানতে পারছি না। তবে এই সঙ্গে আমি একটু বলে রাখি, গত 17 বছরে সচিবালয়ে সাংবাদিক নামে কারা ঢুকেছিলেন তাদেরকে আমরা দেখেছি। গণভবনে প্রেস কনফারেন্সে সাংবাদিক নামে কারা ছিলেন তাদেরকে আমরা দেখেছি। তাদের কোয়ালিটি কি, তাদের যোগ্যতা কি, তারা তদবির করেছেন কতটা, টাউট বাটপার কতটা, এটি কিন্তু বলতে হবে। এখন কেউ কেউ বলে থাকেন কাক নাকি কাকের মাংস খায় না। গণমাধ্যমের লোক হয়ে আমি গণমাধ্যমের সমালোচনা করতে পারি না, এটি গত 5 মাস ধরে আমি করছি। কাজেই আমি মনে করি আমাদের প্রত্যেকের জবাবদিহিতার আওতায় থাকতে হবে। এবং সচিবালয়ে দেখুন, প্রবেশাধিকারের জেনুইন সাংবাদিক যারা, তারা হয়তো তথ্য অনুসন্ধানে যাবেন। বাংলাদেশের সচিবালয় তদবির এবং টাউট বাটপারদের দিয়ে ভরা। কাজেই সেখানে আপনি কিভাবে এই যে প্রশাসনের লোকগুলো তারা কি করেছেন, তারা তাদের অঞ্চলে পরবর্তীতে রাজনীতিতে আসবেন বলে, নির্বাচন করবেন বলে সচিবালয় থেকে কি কর্মকাণ্ড করেছেন সেগুলো আমরা জানি। কাজেই আমি মনে করি, দেখুন, সচিবালয়ে যে আগুন লেগেছে, একসাথে 3টি জায়গায় যদি আগুন লাগে, তা আপনাকে খুব সন্দেহ করতে হবে এর পেছনে কারা রয়েছেন। আপনাকে কনটেক্সটটা বুঝতে হবে। যেই দিন প্রশাসনের ক্যাডাররা ওই উত্তেজিত বক্তৃতা দিলেন, তারপরে আগুন লাগলো। আচ্ছা, সচিবালয়ে আমরা মনে করি যে অফিসার ছাড়াও কর্মচারীদের জোর কতটা, এটি আমরা জানি। এবং অতীত সরকারের সময় বিদেশি গোয়েন্দা সংস্থা সচিবালয়ে কতটা জাল বিস্তার করেছিল সেটি আমরা অবগত। কাজেই ষড়যন্ত্র আপনাকে খুঁজতেই হবে। এখন আগুন লাগিয়ে যদি আপনি সরকারকে ভয় দেখাতে পারেন, তাহলে তো দেখুন কখন আগুনটা লাগলো, যখন সরকার তার দলিল দস্তাবেজ খোঁজার জন্য চেষ্টা করলো এবং কোনো সচিব বা সিনিয়র সচিবকে অভিযোগের আওতায় আনার কথা হচ্ছিল, তখন যদি আগুন লাগে, যে কোনো শিশুর পক্ষেও বোঝা সম্ভব এর পেছনে কি ষড়যন্ত্র। দেখুন, আগুনের একটা হচ্ছে ফরেন্সিক, যে ফায়ার ব্রিগেডের দিকে আপনি নজর দিয়ে দিলেন। আমি ফায়ার ব্রিগেডকে মনে করি পরের স্তরের বক্তব্য। আগে হতে হবে এর ষড়যন্ত্রের পেছনে কার ইন্ধন থাকতে পারে, কাদের বেনিফিট হতে পারে। জি, ধন্যবাদ। জনাব আজম খান, আপনার কাছে এই প্রসঙ্গে আসতে চাই। এই যে আওয়ামী শাসন টিকিয়ে রাখার পেছনে প্রশাসন বলুন, পুলিশ বলুন বা অন্যান্য সরকারি সংস্থার যে অংশগ্রহণ, সেখান থেকে বেরিয়ে এদের পুনর্গঠনের আলোচনা অনেকদিন ধরেই হচ্ছে। বিএনপির কিছু কিছু প্রস্তাবনাও আছে এ নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে, রাজনৈতিক দল হিসেবে কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্য যে প্রশাসনকে ব্যবহার করার যে চলটা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য বিএনপি প্রস্তুত কিনা? সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্যেই কিন্তু বিএনপি সহ সমমনাদের এই 31 দফার কর্মসূচি। কারণ এই পর্যন্ত যে
ফ্যাসিবাদের দূষর যারা হয়েছিল, অর্থাৎ যে বিচার বিভাগ, শাসন বিভাগ, পুলিশ বিভাগ এবং আরও যে বিভাগগুলো, তাদের প্রত্যেকের কিন্তু জবাবদিহিতার প্রচণ্ড অভাব তৈরি হয়ে গিয়েছিল এবং তাদের ওই সংস্কৃতি থেকেই তারা বেরিয়ে এসে সরকারের অনুগত থাকার একটা সংস্কৃতি তারা ধারণ করেছিল। আর সেজন্যেই আমরা মনে করি যে এই 5ই অগাস্টের পর যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশের এটাও শিক্ষা হবে যে না, সরকার যাবে, সরকার আসবে, কিন্তু স্বাধীন বিচার বিভাগ থাকবে এবং পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো তাদের স্বাধীন ভূমিকা পালন করবে। আর তাই যদি না হয়, এই আজ্ঞাবহতা যদি থেকে যায়, তাহলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আমরা থাকব। আর সেজন্যেই আমি মনে করি যে দেশে গণতন্ত্রায়ন অত্যন্ত জরুরি। অনির্বাচিত সরকারের আমলে আমরা বক্তৃতা করতে পারি, আমরা প্রস্তাবনা আনতে পারি, কিন্তু এই বক্তৃতা এবং প্রস্তাবনার বাস্তবায়ন হতে হবে জনগণের ক্ষমতায়ন দিয়ে, অর্থাৎ জনগণের ভোটের নির্বাচিত সংসদ দিয়ে। আর সেজন্যই কিন্তু আমরা বলেছি যে অত্যাবশ্যকীয় সংস্কারগুলো শেষ করেই দ্রুত নির্বাচনে যান। নির্বাচনের পরে যে সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা রাখবেন, সেই প্রস্তাবনাগুলো সংসদে আলোচনা হবে, সংসদে পাশ হবে এবং সেই সংস্কৃতি চালু হবে সংসদের মধ্য দিয়েই। আপনি একটা কথা বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে যদি এই সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে না এগোয়, বিএনপির কোনো সুযোগ নেই না এগোবার, বা অন্য কোনো রাজনৈতিক দলেরও সুযোগ নেই বা কোনো সরকারেরও সুযোগ নেই না এগোবার। কারণটা হলো যে যখনই 5 বছর পর পর জনগণের ভোটে নির্বাচিত হবে সরকার বা সংসদ, তখনই 5 বছরের প্রত্যেকটা দিনের হিসেব কিন্তু 5 বছর পরে জনগণ আদায় করে ভোটটা দেবে। যে ভোটের জন্যে এত রক্তক্ষয়, এত হত্যা, এত কিছু, এই ভোটের জন্যই কিন্তু এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা। আমাদের রাজনীতির ইতিহাসটা ঘাটলে দেখা যাবে যে যারাই ক্ষমতায় গেছেন তারা যাতে আর নির্বাচনে না যেতে হয় এমন একটা ব্যবস্থাই করবার চেষ্টা করেছেন। সেটাই জুলাইয়ে কি এই সংস্কৃতির পরিবর্তনের কোনো আশা দেখেন আপনি? আমি মনে করি যে জুলাই অভ্যুত্থানে আমি একটা নতুন চিন্তার বাংলাদেশ দেখতে পাই। সকলের ভেতরেই এই চিন্তাটা বিকাশ ঘটুক, এটা আমি চাই এবং আমার দল বিএনপির ভেতরে তার বিকাশটা শুরু হয়ে গেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান প্রতিদিনই এই পরিবর্তনের জন্যে প্রতিদিন বক্তব্য রাখছেন এবং আমরা মনে করি যে সেই বিকাশ, সেই সমৃদ্ধির সময় এখন শুরু হয়েছে। যদি আমরা এটাকে থামিয়ে না দেই, যদি আমরা স্বাধীনতার পরে ওই যে আশরাফ কায়সারের কথা আবার বলি, ব্যক্তি বা পরিবারের ওই সবটুকু কৃতিত্ব এটাকে না মনে করি, সকলের অংশগ্রহণে এই অভ্যুত্থানটা হয়েছে, এটা যদি আমরা মনে করি, তাহলে আমাদের আগামী দিনের গণতন্ত্র এবং সমৃদ্ধির পথ চলায় সকলের অংশগ্রহণটাকে আমাদের নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি জুলাই গণহত্যার প্রসঙ্গে একটু আসতে চাচ্ছিলাম এবং সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আগামী ডিসেম্বরের আগেই এটা হয়তো শেষ হবে এবং এই যে সময় এবং আগামী ডিসেম্বরের শেষ থেকে আগামী বছরের এর পরের বছরের শুরুর মধ্যে নির্বাচন, এই সময়টা নিয়ে বিএনপির অসন্তোষের কারণটা আসলে কি? কারণটা হলো যে এই যে আপনি জুলাইতে না ডিসেম্বরে না পরের জুনে এই যে বক্তব্যের মধ্যে যে অসংলগ্নতা, আপনাকে সুস্পষ্ট স্পষ্টীকরণ করতে হবে এবং একটা স্পষ্ট যে এখনই তারিখ ঘোষণা করতে হবে না, একটা রুট ম্যাপ দিতে হবে। আমি সুনির্দিষ্ট তারিখের কথা বলিনি, আমি এখনই তফসিলের কথা বলিনি, একটা রুট ম্যাপ ঘোষণা করতে হবে। আর সেই রুট ম্যাপ অনুযায়ী আমাদের রাজনৈতিক দলগুলো প্রস্তুত হবে, আমাদের জনগণও প্রস্তুত হবে। সেরকম আমরা কিন্তু কিছু লক্ষ্য করছি না, বরং যাতে সরকার যেভাবে নির্বাচনের আনুমানিক কথাবার্তাগুলো বলেছে সেটাও না হতে পারে, তার বিপরীতে কিন্তু আলোচনাগুলো বেশি দেখছি এবং বেশি শুনছি এবং এই জিনিসগুলো কিন্তু
আগামী দিনে গণতন্ত্রায়নের জন্য অত্যন্ত মানে আশঙ্কার রোডম্যাপ বলতে আসলে আপনারা কি কি বোঝান, মানে সেখানে কি কি বিষয় সুনির্দিষ্টভাবে থাকতে হবে? এটা সরকার তার রোডম্যাপটা দেখ, তারপরেই তো আমরা বলতে পারবো। আমরা মনে করি যে সরকার এই মুহূর্তে আগামী 26শে ডিসেম্বর যদি নির্বাচনের কথা বলেন, তার আগে সরকারের করণীয় কাজগুলো সরকার জাতির সামনে উপস্থাপন করবেন এবং কতদিন আগে তফসিল হবে, কতদিন আগে ভোটার তালিকা চূড়ান্ত হবে, এরপরে সরকারের আর অন্যান্য কি কি সংস্কারগুলো সরকার করে এই তফসিলগুলো দেবেন, এই জিনিসগুলো স্পষ্টীকরণ করবেন। অর্থাৎ একটা রোডম্যাপের ভেতরে আগামী নির্বাচনের সকল পদক্ষেপগুলো এই রোডম্যাপের ভেতরে থাকবে। আর একটা কথা আমাকে বলতেই হবে যে আমরা যতক্ষণ পর্যন্ত জনগণের ক্ষমতায়ন না করতে পারি, অর্থাৎ জনগণের ভোটে সংসদ গড়তে না পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের সকল সংস্কার কিন্তু মুখ থুবড়ে পড়বে। আজকে আমরা সংবিধানের বাতিলের কথাও বলছি, সংবিধানের সংস্কার হতে পারে, সংবিধান তো বাতিল হতে পারে না, কারণ এই সংবিধান ধরেই কিন্তু আজকে 54টি বছর আমরা এগিয়ে এসেছি। এখানে প্রচুর সংবিধানে কালো অনেক সংস্কার হয়েছে যেগুলো বাতিল হতে পারে। ঠিক তেমনি আজকে যে আপনার সচিবালয়ের অগ্নিকাণ্ড, এটারও কারণ আমাদের খুঁজতে হবে। এই যে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এই 28 লক্ষ কোটি টাকা তো হাওয়া থেকে পাচার হয়নি। এখানে যাদের মাধ্যমে পাচার হয়েছে তারাও কিন্তু প্রশাসনের ভেতরেই আছে, তাদের ভেতর দিয়েই হয়েছে। এই কাগজপত্রগুলো পুড়িয়ে ফেলার ষড়যন্ত্র কিনা এই 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 অগ্নিকাণ্ড, এই সমস্ত কিছুই আমাদের খুঁজতে হবে। এবং পাশাপাশি আমরা সুনির্দিষ্টভাবে যদি নির্বাচনের দিকে এগিয়ে না যাই, আবার শুনছি যে গোয়েন্দা সংস্থার মাধ্যমে নতুন রাজনৈতিক দল গঠিত হবে, তাদের আগে সেইটা সম্পন্ন হবে, তারা পুরো প্রস্তুতি সম্পন্ন করবে, তারপরে নির্বাচন। এই যে নানা ধরনের কথা আমাদেরকে ঘোলাটে একটা অবস্থা তৈরি করছে, সেই জায়গাতে আমি মনে করি এই অনিশ্চয়তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শহীদ খান যদি আর কিছু যোগ করা থাকে। না, ওনারা যেটা বলছেন যে একটা রোডম্যাপ বা একটা সুস্পষ্টীকরণ, এটা তো ওনারা বলতেই পারেন। আমার কাছে মানে বিষয়টা প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন এটা মোটামুটি ক্লিয়ার যে আপনি আইদার ডিসেম্বর 25 অথবা জুন 26-এর মধ্যে একটা নির্বাচনের ব্যবস্থা হবে এবং সংস্কারগুলো নিয়ে তারা তো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন। তার মাঝখানে উনি যেটা বললেন যে গোয়েন্দা সংস্থা নাকি একটা পার্টি করার চেষ্টা করতে, বা কিংস পার্টি, এইসব আলোচনা আছে। এমন কিছু এখন মানে সরকারের জন্য বিব্রতকর কিছু কেউ করবেন না, সেটা কামনা করি। আর এমন কিছু করা উচিত হবে না যেটা অনিশ্চয়তা সৃষ্টি করবে, বিভাজন সৃষ্টি করবে এবং একটা নৈরাজ্য সৃষ্টি করবে। সেগুলোর ব্যাপারে প্রত্যেককে সাবধান থাকতে হবে যারাই গণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এখন ধরেন একটা নির্বাচনে তো 12 লক্ষ কর্মচারী কাজ করে, তখন এই 12 লক্ষ কর্মচারীর মধ্যে শুধুমাত্র প্রশাসনের লোকেরা কাজ করে এমন না, নেতৃত্বে থাকে, রিটার্নিং অফিসার হয়, সুতরাং ওনার একটা নেতৃত্বের দায়িত্ব আছে, কোনো সন্দেহ নেই। বাট ওই যে যদি ফিশারিজ অফিসার থাকে, লাইভ স্টক, এগ্রিকালচার, স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, কলেজ শিক্ষক, সবাই নির্বাচনের দায়িত্ব পালন করে, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, অমুক তমুক। তা আপনি তো এত সংখ্যক গণকর্মচারীরে আপনি বলতে পারেন না যে কে কী কারণে কী বাধ্য হয়। আপনি ভোট কেন্দ্র, আজম সাহেবের এলাকায় যদি একটা ভোট কেন্দ্র ধরেন, সেন্টার থেকে অনেক দূরে থাকে, আর ওইখানে যদি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা ভোটের বাক্স এবং ভোট ওই যে শিট টিট নিয়ে যায়, রাতের বেলা যে 3টা আনসার আর 2টা পুলিশ যদি তাদেরকে পাহারা দেয়, আর উনার ক্যাডার বাহিনী বা যে কোনো দলের ক্যাডার বাহিনী রাতের বেলা যদি উনাদেরকে ক্যাপচার করে রাতের বেলা ভোট ভরে দেয়, এটা তো ওই ব্যক্তিদের নিরাপত্তা সুরক্ষা আমরা কিভাবে দিতে পারি? এই জন্য আমি বলছি, এই জন্য আমি বলছি যে সংস্কার, আপনি সংস্কারটা ওই জায়গায় করেন, সংস্কারটা ওই জায়গায় করেন যাতে যারা নেতৃত্বে থাকবেন, নেতৃত্ব পর্যায়ে, সেখানে যেন তারা কোনো ধরনের অন্যায়ের সাথে যুক্ত হতে না পারেন। সেটার জন্য আপনি কি কি করবেন? এই ঘটনাগুলোর বিচারের প্রয়োজন অনুভব করেন না যারা এই নির্বাচনে এভাবে সহায়তা করেছেন বা নেতৃত্ব? আপনি বিচার করতেই পারেন, আপনি অনুভব করার বিষয় না তো, আপনি চাইলে বিচার করতে পারেন, আপনি বিচার করেন। আপনি তো এই যে স্বৈরাচার তো আরও ছিল, ওরা অবশ্যই এখন লজ্জা পাবো, ওদেরকে স্বৈরাচার বললে আমরাই লজ্জা পাবো। এরশাদের সময় 86-89-তে এরকম নির্বাচন হয়নি, আমাদের তো আরও ভোটের উদাহরণ আছে।
তো সুতরাং আপনি যদি এটার যদি আমাদের সক্ষমতা থাকে, আমি কাউকে চ্যালেঞ্জ করছি না, যাদেরই সক্ষমতা আছে আসেন বিচার করেন, অসুবিধা নাই তো, বিচারে সোপর্দ করেন, কিন্তু বিচার যেন ন্যায় বিচার হয়। এখন বিচারের নামে যেন প্রহসন হয় না। আপনি জানেন যে এক একটা মামলা হচ্ছে 200, 300, 400 জন আসামি, এবং সেই মামলা ওই দহগ্রামে মনে করেন একজন নিহত হয়েছে, তার জন্য আপনি মামলা করে দিলেন 100 জন মানুষের নামে। ওই একটা লোক দহগ্রামে কোনোদিন যায়ই নাই, সে ওই মার্ডার কেসে আসামি। তো আপনি তো এইভাবে বিচার হবে না, আপনি বিচার তো ত্বরিত করতে হবে, ন্যায় বিচার যাতে হয়, ন্যায় বিচার, ন্যায্য বিচার হয়। অনেক ধন্যবাদ। আজকের মতো সময় ফুরিয়ে গেছে, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি।